রাত্রি 9টার সময় থেকে গরম জিলিপি চা সিঙ্গাড়া খাওয়ালেন, খাইয়ে হাত পা ধুয়ে দিলেন, দিয়ে রামনিবাস গুপ্তাজি তার মধ্যে অন্যতম প্রধান। আমার তো এরকম অভিজ্ঞতা নেই, আমি নিজেই খাই, নিজেই হাত ধুই, আর একজন জল দিয়ে দেবে এরকম অভ্যস্ত নয়। তা আমি দেখলাম একটু আশ্চর্য ব্যাপার, খাওয়া দাওয়া করাচ্ছে, তারপর বলে চলুন আপনার ঘর, বিরাট একটা ঘর দিলেন। আমার সঙ্গে আনন্দময়ী মার একজন শিষ্যা গেছে, আমার পাশের বাড়ির পুতুল দিয়ে। আমাদের খুব বড় একটা ভগ্ন হলো, বলা হলো সকাল 4টের সময় গরম জল চলে আসবে, স্নান করে সাধনা শিবিরে যোগদান করবে। তা ভাবুন, 3 দিন কোনো চিন্তা নেই, বাজার করার চিন্তা নেই, খাওয়ার চিন্তা নেই, খালি ঠাকুরের নাম করতে হবে। তাহলে এর থেকে ইজি কাজ আর কি হতে পারে। তো সকাল থেকে উঠেই আমি আমার স্পিরিচুয়াল পিকনিকে গেলাম। সেখানে গিয়ে দেখলাম আরো অনেকে আমার মতো বসে আছেন, তারা সাধন ভজন আরম্ভ করে দিয়েছেন, প্রবচন চলছে। আমিও যোগ করলাম, মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না। একজন একটা বই দিলেন, আমি চুপ করে রইলাম। ইনসিডেন্টালি আমার শাশুড়ি যিনি দেহরে গেছেন গতকাল, তিনিও সেখানে গেছেন। আর ওখানে যোগাসনের টিচার ছিলেন স্বামী অদ্বৈতানন্দ মহারাজ। তো যোগাসন ক্লাসে যোগ দিলাম, কোনো ক্লাসই আর ছাড়া যাচ্ছে না, পরের পর ক্লাস, বসে বসে কোমরে ব্যথা হয়ে গেল। কোমরে ব্যথা হয়ে গেল, তারপর উঠে দাঁড়ালাম, তারপর দেখলাম অনেকেই কোমরে ব্যথা হচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না। তখন আমি নিজেকে অ্যানালিসিস করলাম, মনে দুটো শিক্ষা আমি পেলাম। একটা হচ্ছে প্রথম রাত্রিরে এসে খাওয়া দাওয়া, অন্যের দিকে দৃষ্টি দেওয়া, নিজের থেকে দৃষ্টি ঘুরিয়ে নেওয়া, সেলফ সেন্টার্ড না হওয়া, পরের সেবা করার সুযোগ পাওয়াকে সৌভাগ্য বলে মনে করা, আমার প্রথম শিক্ষা আসলো। তার আগে তো আমি বললাম আপনাদের, এখনো আমি কি অপরিবর্তন, আমার পরিবর্তন হওয়া খুব মুশকিল, গুরুদেবের কি বাচ্চারা হবে না। আমি দেখলাম যে সেবা দেওয়ার জন্য ওনারা ব্যতিব্যস্ত হয়ে গেছেন, কি করে লোককে সেবা দেবে, এটা আমার কাছে অত্যাশ্চর্য আজকের দুনিয়া। দ্বিতীয় হচ্ছে যে খুব কষ্ট হচ্ছে বসে থাকতে, কিন্তু 10টা 11টা অবধি বসে সব সাধন ভজন করছে, কেউ বিরক্ত হচ্ছেন না, হাসি মুখে। তার মানে নিজের বিরক্তিকে চেপে প্রকাশ না করে মনটাকে সুন্দর দিকে নিয়ে যাওয়া, নিজের অসুখকে ধরে, এটা দ্বিতীয় শিক্ষা। এই দুটো শিক্ষা হওয়ার পরে যে দুপুরের দিকে যে ভোজনের পরে 1 ঘন্টা আমাদের বিশ্রাম থাকে, তারপরে যে সেশন হয়, সেখানে ভজন টজন খুব জোর হলো। তারপরে আবার চায়ের খাওয়া দাওয়া সাংঘাতিক, দিনে 4 বার, হোটেলেও হয়। তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম স্বামী শিবজিদানন্দ মহারাজকে, যেহেতু অতি ফার্স্ট ক্লাস অ্যারেঞ্জমেন্ট, এরকম হলে তো প্রতি বছর আসবে, বলে আপনি আসবেন, সেই জন্যই তো আমরা করেছি, এটা ফার্স্ট ক্লাস হোটেলই, গুরুদেবের হোটেল, গুরুদেব অফিসের থেকে ঘোষদা, অঞ্জুন মুখার্জি সব ছিলেন সেখানে। তারা বললেন এ তো হোটেল, আপনি এই হোটেল কি দেখছেন, বড় হোটেল আছে ঋষিকেশে যেতে হবে, সেখানে এটার সঙ্গে নেচার আছে, পাহাড় আছে, জঙ্গল আছে, সেখানে আরো বড় হোটেল, সেটা বড় হোটেল, এটা ব্রাঞ্চ। আমি তখন ঠিক করে বললাম তাহলে তো বড় হোটেলে যেতে হবে। আমার মধ্যে অধ্যত্ববোধ খুব কম, এখনো খুব কম। খালি আমার ওয়াইফ, সে গান করতো, সে গানই করে যাচ্ছে, তার খুব ভালো লাগছে ওটা গান করতে। তো এরকম করতে করতে হঠাৎ বিকেলবেলা স্বামী শিবজিদানন্দ মহারাজ বললেন, আপনি কি দীক্ষা নেবেন? আমি বললাম আরে বাবা, একবার তো দীক্ষা হয়ে গেল, আবার দীক্ষা কার কাছে? বলে স্বামীজি স্বয়ং দীক্ষা দেবেন। আমি বললাম এক্ষুনি দিন শুরু করে দিল। দীক্ষা হলো, ভেতরে যাচ্ছি না, কি অনুভূতি হলো সেগুলো বলার দরকার নেই। আমি তো গিয়েছিলাম, কারখানা কখন বন্ধ হবে, লক আউট হবে, মাইনে পাওয়া যাবে না, এই সিদ্ধান্ত থেকে।
ওই দেওয়ারিজি আমাকে নিয়ে গেছিল। সেখানে দেখা গেল কারখানা লকআউট হলো না, মাইনেও বন্ধ হলো না, দীক্ষা টিক্ষা হলো। গুরুদেব প্রশ্নোত্তরের আসনে বসলেন। একজন জিজ্ঞেস করলেন, আমার আজও মনে আছে, আমি ইনসিডেন্টালি আপনাদের বলছি, যে আমার ছেলে জয়েন্টে